ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রবাহী তড়িৎ থেকে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কেভিএল কেসিএল পড়াবো। এখন কেভিএল কেসিএল মানে কিরচফস কারেন্ট ল অ্যান্ড কিরচফস ভোল্টেজ ল। সেই ইলেকট্রিক্যাল সার্কিটের ভেতরের রেজিস্ট্যান্স এবং কারেন্ট ইত্যাদি পরিমাপ করতে পারি ওহমস ল এর মাধ্যমে। ওহমস ল এর মাধ্যমে তাহলে এই কিরচফস কারেন্ট ল বা কিরচফস ভোল্টেজ ল, যেটাকে কেসিএল কেভিএল বলা হয়, কেসিএল অ্যান্ড কেভিএল বলা হয়, এটার প্রয়োজন কেন পড়লো? তার কারণ হচ্ছে ওহমস ল দিয়ে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের যে রেজিস্ট্যান্স এবং কারেন্ট পরিমাপ করি, সেই সার্কিটটা সিম্পল সার্কিট। যে সার্কিটের রেজিস্ট্যান্স বা কারেন্টকে আমি ওহমস লকে অ্যাপ্লাই করে বার করতে পারি, সেটাকে সিম্পল সার্কিট বলা হয়। কিন্তু যেখানে কমপ্লিকেটেড সার্কিট বা জটিল কিছু ইলেকট্রিক্যাল সার্কিটস চলে আসে, সেখানে রেজিস্ট্যান্স, কারেন্ট ইত্যাদি বার করার জন্য আমাকে ব্যবহার করতে হয়, মানে ওহমস ল তখন ব্যবহার করলে চলবে না। সেই জায়গায় কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কিরচফস ল। থেভেনিনস থিওরেম রয়েছে, নর্টন থিওরেম রয়েছে, কিরচফস। কিন্তু আমরা আমাদের সিলেবাসের সুবিধার্থে বা আমাদের যেটা সিলেবাস রয়েছে, কিরচফস ল হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু থেভেনিনস থিওরেম বা নর্টনস থিওরেম আমাদের নেই সিলেবাসে। এই কারণে আমরা এগুলো নিয়ে আলোচনা না করে কিরচফস ল নিয়ে আলোচনা করছি। কিরচফস লকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কেসিএল, আরেকটা হচ্ছে কেভিএল। কেসিএল এখানে বলা হয়েছে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোনো একটা পয়েন্ট বা জাংশনে যেখানে ইলেকট্রিক্যাল কারেন্টসগুলো এসে মিলিত হচ্ছে, সেই জায়গায় ওই কারেন্টগুলোর যে অ্যালজাব্রিক সাম, বীজগাণিতিক যোগফল, সেটা শূন্য হবে। আবার বলছি, কোনো একটা জাংশন রয়েছে, মনে করা যাক এই পয়েন্টটা মনে করো জাংশন। এই জাংশনে এরম বিভিন্ন দিক থেকে তড়িৎ প্রবাহ এসে মিলিত হচ্ছে। তো এই যে জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টের যে ইলেকট্রিক্যাল কারেন্টসগুলি আসছে, সেগুলোর অ্যালজাব্রিক সাম হবে শূন্য। মনে করা যাক এইখানে আমি আরও একটা ব্রাঞ্চিং ধরে নিচ্ছি এবং ভাবছি যে এখানে I1 কারেন্ট আসছে, এখানে I2 কারেন্ট আসছে, এখানে I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এখানে I4 কারেন্ট আসছে, এখানে I5 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এখানে I6 কারেন্ট বেরিয়ে যাচ্ছে এবং এখানে I7 কারেন্ট আসছে। আধানের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ চার্জেস, সেখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোথাও চার্জের অ্যাকুমুলেশন হবে না, কোথাও আধান জমবে না। তাহলে এখানে যা আধান আসবে সেই আধানই বেরিয়ে চলে যাবে। ইন যেগুলো করছে সেগুলোকে আমি পজিটিভ ধরতে পারি এবং যেগুলো আউট হয়ে যাচ্ছে সেগুলোকে আমি নেগেটিভ ধরতে পারি। তাহলে সেই হিসেবে এই চিত্র অনুযায়ী আমি বলতে পারি I1 ইজ পজিটিভ প্লাস I2 ইজ পজিটিভ মাইনাস I3 বিকজ I3 বেরিয়ে যাচ্ছে, I4 পজিটিভ আসছে, I5 বেরিয়ে যাচ্ছে, I6 বেরিয়ে যাচ্ছে, I7 আসছে। সো দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো কেসিএল বা কিরচফস কারেন্ট ল, যেখানে ভিএল বা কিরচফস ভোল্টেজ ল। কিরচফস ভোল্টেজ লতে বলা হচ্ছে তড়িৎ বর্তনীর, ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোনো একটা বদ্ধ বর্তনীতে, মানে মেস বা লুপ। লুপ কোনটাকে বলা হচ্ছে? মনে করা যাক এটা একটা সার্কিট। আমি সার্কিটের ভেতরে কোনো কম্পোনেন্ট দেখাচ্ছি না, কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছি না, কোনো রকম ব্যাটারিজ দেখাচ্ছি না, ক্যাপাসিটার দেখাচ্ছি না, কিচ্ছু দেখাচ্ছি না। আমি ধরে নিচ্ছি এই সার্কিটটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। মানে এই সার্কিটের এই এক একটা হচ্ছে এক একটা লুপ, এইটা হচ্ছে এক একটা লুপ বা মেস, এটা হচ্ছে এক একটা লুপ। ঠিক আছে, এই লুপ 3টের জায়গায় 2টো হতে পারে। এরম একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমি এরপরে এঁকে দেখাচ্ছি। তাহলে এটা একটা লুপ, লুপ নাম্বার 1, এটা হলো লুপ নাম্বার 2। এই আমি যখন এই মেস বা একটা লুপ ধরছি, তার বিভিন্ন অংশের রেজিস্ট্যান্স এবং তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে তার যে গুণফল,
কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হয় পোটেনশিয়াল ডিফারেন্স। তখন এই লুপ নাম্বার 1-এর ভেতরে যে কারেন্ট রয়েছে, যে রেজিস্ট্যান্স রয়েছে, তার যে গুণফল, সেই গুণফল সোর্স অফ ইলেকট্রিসিটি রয়েছে, ব্যাটারি রয়েছে, তার সাথে সমান হবে। এবার আমরা একদম সার্কিট এঁকে বোঝাবার চেষ্টা করছি। এই ধরনের একটা সার্কিট তোমাদের সামনে আমি আঁকলাম। এবার এই সার্কিটটাকে একটু ব্যাখ্যা করার দরকার আছে। এ বি সি ডি এই একটা ক্লোজড সার্কিট আমি দেখতে পাচ্ছি। এই ক্লোজ সার্কিটের ভেতরে এ বি আর্মে রয়েছে R1 রেজিস্ট্যান্স এবং উল্টো দিক দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে। ঠিক বি পয়েন্টে রয়েছে একটা সোর্স অফ ইএমএফ, যেটাকে আমি E1 বলছি, যার পজিটিভ পোলটা রয়েছে এদিকে এবং নেগেটিভ পোলটা রয়েছে এদিকে। এইখানে বিসি আর্মে রয়েছে I2 কারেন্ট, যেটা সি থেকে বি এর দিকে আসছে এবং R2 হচ্ছে রেজিস্ট্যান্স। সি এ আর্মে রয়েছে R3 রেজিস্ট্যান্স এবং E2 ব্যাটারি বা সোর্স অফ ইএমএফ, যেখানে সি থেকে এ এর দিকে I3 কারেন্ট ফ্লো করছে। ডিসি এই আর্মে রয়েছে R5 রেজিস্ট্যান্স এবং I5 কারেন্ট ফ্লো করছে ডি থেকে সি এর দিকে। এ ডি এই আর্মে রেজিস্ট্যান্স রয়েছে R4 এবং এ থেকে ডি এর দিকে কারেন্ট ফ্লো করছে, দ্যাট ইজ I4। এইবার অ্যাকর্ডিং টু KVL আমাকে এই দুটো লুপ, এই ক্লোজ সার্কিটটাকে দুটো লুপে তাহলে আমি ভাগ করতে পারি, লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2। হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমাকে লুপ ডিরেকশন নিতে হবে। নিয়ম হচ্ছে যতগুলো লুপ আছে ততগুলো লুপেতে তুমি একই ডিরেকশনে কিন্তু লুপ ডিরেকশন সেট করবে। কীরকমভাবে? মনে করা যাক আমি লুপ ডিরেকশন সেট করলাম এদিক থেকে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই লুপে এটা একটা লুপ, এ বি সি এ, এ বি সি এ একটা, এ বি সি এ একটা লুপ, এ সি ডি এ এই লুপটাতেও আমি লুপের ডিরেকশন সেট করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, কেউ স্কিপ না করে ভালো করে এই ভিডিওটা একটু বড় হলেও এটাকে দেখে বোঝার চেষ্টা করো। আমাকে যখনই কোনো রকম এই ধরনের সার্কিট দেওয়া হবে, কোনো ক্লোজ সার্কিট আমি দেখে তার দুটো লুপ যে আমি ভাগ করছি, বা আমাকে যদি পরীক্ষায় দেওয়া হয় যদি দুটো লুপ থাকে, 3টে লুপ থাকে, তাহলে প্রত্যেক কটা লুপে আমি প্রথমে আগে লুপ ডিরেকশন সেট করব। আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনও সেট করতে পারি, আমি ক্লকওয়াইজ ডিরেকশনও সেট করতে পারি, কিন্তু যে ডিরেকশনটা আমি সেট করব আমি প্রতিটা লুপের ক্ষেত্রে একই ডিরেকশন সেট করব। কেভিএলে কি বলা হয়েছে? যে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল এবং তাদের বীজগাণিতিক যোগফল পরিচালক বলের সমান হবে। তা আমি এই এ বি সি এ লুপের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা E1 রয়েছে আর এখানে E2 রয়েছে। তাহলে এদের প্রত্যেকের যে গুণফল, বীজগাণিতিক যোগফল, যেটা এদের দুজনের সমান হবে, কিন্তু তার কিছু নিয়ম আছে। লুপ এ বি সি ডি, এ বি সি এ এই যে লুপটা রয়েছে, এই লুপের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লোয়ের যে ডিরেকশন সেটা যদি লুপ ডিরেকশনের দিকে হয়, তাহলে কিন্তু আই আর আর এর গুণফলগুলো পজিটিভ হবে। আর তার বিপরীত দিকে যদি হয়, অ্যালং দ্য ডিরেকশন অফ লুপ ইফ কারেন্ট flows, then I into R is positive, or IR will be negative। যে লুপ ডিরেকশন আমি সেট করেছি সেই লুপ ডিরেকশনের দিকেই কারেন্ট ফ্লো করে, তাহলে আই আর আর এর গুণফল বা প্রোডাক্ট অফ আই আর আর হবে পজিটিভ। যদি আই আর আর মানে আই এর ডিরেকশন যদি লুপ ডিরেকশনের উল্টো দিকে হয়, তাহলে দ্যাট উইল বি নেগেটিভ। এই লুপের মধ্যে যদি কোনো সোর্স অফ ইএমএফ থাকে, আমরা দেখতে পাচ্ছি E1 E2 সোর্স অফ ইএমএফ রয়েছে। এই সেকেন্ড লুপের ক্ষেত্রে একটা মাত্র সোর্স অফ ইএমএফ রয়েছে। তাহলে যদি সে লুপ ডিরেকশনের দিকে ইএমএফ জেনারেট করে, তাহলে সেটাকে পজিটিভ ধরা হবে। এটার ক্ষেত্রে আমি ধরছি E1
এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এ এখানে E1 এখানে পজিটিভ, কিন্তু এই লুপের ক্ষেত্রে E2 নেগেটিভ। নাম্বার 1 ABCA এই লুপেতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আমি এইখান থেকে শুরু করছি। I1 এর ডিরেকশন লুপ ডিরেকশনের দিকে, তাহলে I1 R1 পজিটিভ, আমি পজিটিভই দিয়ে রাখলাম। চলে এসো এখানে, এই E2টা অপোজিট দিকে, তার মানে মাইনাস E2 করে দিয়ে এখানে, আবার এখানে চলে আসি। এদিকেও কিন্তু I1 I3 ডিরেকশন লুপ ডিরেকশনের অপোজিটে, তার মানে I3 R3। এবার চলে আসি সিবি হ্যান্ডে, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আমার ডিরেকশনটা লুপ ডিরেকশনের দিকেই কিন্তু কারেন্টের ডিরেকশন রয়েছে, তার মানে প্লাস I2 R2। এবং এখানে এসে দেখতে পাচ্ছি আমার যে ইএমএফ এর ডিরেকশন সেটা লুপ ডিরেকশনের দিকে, তার মানে ইট ইজ ইকুয়ালস টু প্লাস E1। এটাকে একটু আমি ঠিকঠাক করে লিখলে আমি পাবো E1 মাইনাস E2, 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড লুপে আসছি, যেখানে হচ্ছে ACDA এই লুপটায় আসছি। এই লুপে আমি কি দেখছি, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রয়েছে, আমি লুপ ডিরেকশন ধরে নিয়েছি। একদম ওপরে চলে আসি, ওপরে দেখতে পাচ্ছি I3 ডিরেকশন লুপ ডিরেকশনের দিকে, তাহলে আমি এটা লুপটাকে লিখি ACDA। তাহলে এখানে হচ্ছে লুপ ডিরেকশনের দিকে যদি হয় I3 R3 পজিটিভ। এইখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে E2 যেটা জেনারেটেড হচ্ছে সেটা লুপের দিকেই, তার মানে E2 পজিটিভ। এবার এই দিকে নেমে এলাম, এই দিকেও লুপের দিকেই, তার মানে প্লাস I4 R4। এখানে কোনো রকম সেলস নেই, ডিসি হ্যান্ডে দেখতে পাচ্ছি ওই দিকেই কারেন্ট ফ্লো করছে, অর্থাৎ I5 R5। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাকে I আর R কে ডিডিউস করতে হবে, এটাই হলো KVL। আচ্ছা, এইখানে যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটায় তোমরা দেখতে পাচ্ছ যে 30 ওহম, 40 ওহম, 1 ওহম, 1 ওহম এই চারটে রেজিস্ট্যান্স রয়েছে, আর দুটো ইএমএফ এর সোর্স রয়েছে। E1 হচ্ছে 80 ভোল্ট, E2 হচ্ছে 45 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছ যে I3 কারেন্টটা আসছে ফ্রম রাইট টু লেফট, এসে এই জাংশন পয়েন্ট বি থেকে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে এদিকে I1, এদিকে চলে যাচ্ছে I2। আমাকে I1 I2 I3 ভ্যালু বার করতে হবে। বি পয়েন্টে I3 আসছে এবং তা I1 এবং I2 তে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে I3 ইকুয়ালস টু I1 প্লাস I2। ABCDA লুপ ডিরেকশন সেট করতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশনই ধরে নিচ্ছি, তাহলে এদিকে ক্লকওয়াইজ ডিরেকশন ধরলে আমাকে এদিকেও ক্লকওয়াইজ ডিরেকশন ধরতে হবে। তো দেখা যাক ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাপ্লাই করলে আমি কি কি পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এদিক থেকে যদি এদিকে আমি লুপ ডিরেকশন ধরি, তাহলে আমার এখানে E2 তো পজিটিভ, আর কোনো সোর্স নেই। এদিকে আমার I3 ইন্টু 1 ওহম পজিটিভ, এদিকেও আসছে আমার I3 ইন্টু 40 ওহম, আর এখানে কত কারেন্ট, I1 কারেন্ট, I1 ইন্টু 30। তাহলে এখান থেকে আমি পাচ্ছি I3 40I3 প্লাস 30I1 ইকুয়ালস টু E2 মানে কত, 45 ভোল্ট। 40I3 প্লাস I3 ইকুয়ালস টু 41I3 প্লাস 30I1 ইকুয়ালস টু 45। তাহলে এটা একটা আমি ইকুয়েশন পেলাম। I2 কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে, মাইন্ড ইট, I2 কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে, I1 কারেন্ট কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছিল, তারপরে দুজনে মিলে I3 হয়ে এদিকে চলে গেছে। আচ্ছা, I2 কারেন্টের ডিরেকশনটা কিন্তু লুপ ডিরেকশনের অপোজিটে, তাহলে মানে মাইনাস
I2 এটা ধরছি ইন্টু 1 ওহম রেজিস্ট্যান্স মাইনাস 80 ভোল্ট ধরতে পারি। এবার উঠে গেলাম ওপরেও অপোজিট দিকে মাইনাস I3 40 ইন্টু 40, তারপরেরটাতে আমি চলে গেলাম, এটাও মাইনাসই হবে, I3 ইন্টু 1 ওহম, এটা এই ডিরেকশনের অপোজিটে মাইনাস 45 মাইনাস I2 মাইনাস 40 I3 মাইনাস I3 মাইনাস 125, তার মানে মাইনাস 41 I3 ইকুয়ালস টু মাইনাস 125। তার মানে এখান থেকে আমি বলতে পারি I2, আমি মাইনাসগুলোকে সমস্ত কমন নিয়ে নিলাম, নিয়ে এখানে I2 41 I3 ইকুয়ালস টু 125। তাহলে এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তার মানে দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে 41I3 প্লাস 30I1 ইকুয়ালস টু 45। এবার আমি জানি I3 মানে কি, I3 মানে I1 প্লাস I2, তার মানে 41I1 প্লাস I2 প্লাস 30I1 ইকুয়ালস টু 45। তার মানে 41I1 প্লাস 41I2 প্লাস 30I1 ইকুয়ালস টু 45। 41I1 30I1 মানে হচ্ছে 71, 71I1 প্লাস 41I2 ইকুয়ালস টু 45। এইটা একটা ইকুয়েশন এটা 3 নম্বর ইকুয়েশন পেলাম। এইখানে থাকছে I2 প্লাস 41, I3 মানে I1 প্লাস I2, I1 প্লাস I2 ইকুয়ালস টু 125। তার মানে এখানে আমি এটাকে আবার রিরাইট করছি একটু, তা নাহলে অনেক নিচে নেমে গেলে তোমাদের দেখতে অসুবিধা হবে। I2 প্লাস 41I1 প্লাস 41I2 ইকুয়ালস টু 125। তার মানে 41I1 প্লাস 42I2 ইকুয়ালস টু 125। এটা হলো 4 নম্বর সমীকরণ। তো এখান থেকে দেখতে পাচ্ছি I1 I2 I1 I2, তার মানে এই দুটো ইকুয়েশনকে আমি যদি সলভ করি তাহলে সেখান থেকে আমি I1 এবং I2-র ভ্যালু পাবো। তোমরা সলভ করে দেখবে, বাড়িতে একটু সলভ করে দেখবে, এটার ভ্যালু আসছে, I1-এর ভ্যালু আসছে মাইনাস 2.48 অ্যাম্পিয়ার এবং I2-র ভ্যালু আসছে 5.40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে I3-র ভ্যালু কত হবে? I3-র ভ্যালু হবে, এই দুটোকে যদি যোগ করে দিই আমরা, যোগ করলে আমরা পাবো 2.92 অ্যাম্পিয়ার। আজকে আমরা যতটা পড়ালাম তার ওপর বাড়িতে একটু অঙ্কগুলো উদাহরণ থেকে দেখবে, আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিতে।